25শে মে এবার হয়তোবা বাংলাদেশের জন্য আরেকটি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা ওই দিন দেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি 5ই আগস্ট ঘটিয়ে ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে। সেনা সদরে যে রুটিন একটি বৈঠক, সেনা প্রধান উপস্থিতিতে, সেটি 21শে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন 3 বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূস তিনি একটা জরুরি বৈঠক করছেন। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে এবং সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত হলো, আর কারা ছিলেন, কেন এই মিটিং হলো, কোথায় যেন কি হচ্ছে, কার সাথে কার বিরোধ, কে কি করতে চাচ্ছে, কে কি বলতে চাচ্ছে, একটা চাপা গুঞ্জন গত 2-3 দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা। আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, কিছু কাজ, কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা, আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে। আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া 90% সম্ভাবনা দেখা দিয়েছে। সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য, কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল শেষের দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল শেষ অধ্যায়টা হয়তোবা শুরু হইতেছে, নয়তোবা কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কি সফল হবেন? দীর্ঘমেয়াদে কি তারা থাকতে পারবেন? একটা দল হিসেবে তাদের যে একটা কনফাইন্ড একটা অবস্থান থাকবে সেটা একেবারেই নাই। তো কিভাবে বোঝা গেল? ধানমন্ডির একটি ঘটনা। সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারে ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। মে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক মহল, সেই রাজনৈতিক মহলগুলোর মধ্যে এত তৎপরতা কেন? আবার আমরা লক্ষ্য করছি শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয়, বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু এই 25শে মে নিয়ে অনেক মাথা ব্যথা রয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের কিছু খুদে বার্তা লক্ষ্য করেছি, এবং তাদের সেই খুদে বার্তায় যে বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে সেটি হচ্ছে 25শে মে কিংবা এর পূর্বে তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে। এমনকি যারা বিদেশে রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন ইউটিউবার এবং আগে আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন বা নেতা ছিলেন, তারাও কিন্তু তাদের কথাবার্তায় এই বিষয়টির ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো বা 25শে মে কিংবা এর পূর্বে একটি বিশাল সমাবেশ করবে, যেখানে 10 কিংবা তার বেশি লাখ মানুষ উপস্থিত থাকবে। এখন ঢাকার মতো একটি জায়গায় যদি আওয়ামী লীগের 10 লাখ নেতাকর্মীরা উপস্থিত থাকেন, তাহলে 25শে মে বাংলাদেশ একটা বড় পরিবর্তন দেখতে পাবে, এবং সেই পরিবর্তনের মাধ্যমে হয়তো বা শেখ হাসিনা ওই দিন দেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি 5ই আগস্ট ঘটিয়ে ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও 25শে মে ঘিরে তাদের একটি পরিকল্পনা দিয়ে রেখেছে, যেটি বিচার বিভাগ কর্তৃক দেওয়া হয়েছে। এখন এই বিষয়টি আসলে এক ধরনের জটলা পাকিয়ে গেছে, তালগোল পাকিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন ধরনের কথাবার্তা এবং তথ্য উপাত্তের মাধ্যমে। আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু তথ্য বাবা রয়েছেন, ইউটিউব প্ল্যাটফর্মেও এমন কিছু তথ্য বাবা রয়েছেন যারা বিভিন্ন ধরনের আজগুবি তথ্য দিয়ে থাকেন, এবং তাদের তথ্যের উপর ভিত্তি করে কিন্তু যে সকল বিষয়বস্তু অন্যান্য নেতৃবৃন্দ বা অন্যান্য মানুষজন প্রচার করে থাকেন, তারা রাতে প্রচার করার পর সকালে ঘুম থেকে উঠে যখন দেখেন আসলে তথ্য বাবার সেই কথা হয়নি বা ফলেনি, এবং ঘুম থেকে উঠে উনি হতাশ হয়ে যান। 25শে মে আসলে কি হতে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চলেছে, আওয়ামী লীগ কি করতে চলেছে, এখানে ছোট্ট একটি বিষয় অবগত করে রাখি। সেটি হচ্ছে 25শে মে বাংলাদেশ যে বিচার বিভাগ রয়েছে, বর্তমানে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনালে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
উনার যে বিচার কার্য চলছে সেই বিচার কার্য অনুযায়ী উনাকে কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে আবার, এবং 2 থেকে 3 বার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উনাকে আদালতে হাজির হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু উনি আদালতে হাজির হননি, সুতরাং আদালত অবমাননার দায়ে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে 25 তারিখ বা 25শে মে একটি শুনানি অনুষ্ঠিত হবে, এবং সেই শুনানিতে আদালত সরাসরি বলেছে যে শেখ হাসিনা যেন সশরীরে উপস্থিত হয়ে ওনার বয়ান পেশ করেন, এবং ওনার বয়ানের উপর ভিত্তি করে একটি রায় আদালত দিয়ে দিবে। এখানে আইনজীবী পরিষদের যে চিন্তাভাবনা, তারা এই ধরনের চিন্তাভাবনা করছেন যে অবশ্যই শেখ হাসিনা উপস্থিত হবেন না, এটা সবাই জানে। উপস্থিত হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া বা ভারতের সাথে যে চ্যানেল, কূটনৈতিক চ্যানেল, সেই কূটনৈতিক চ্যানেল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে আমরা দেখেছি ভারত বিভিন্নভাবে এই বিষয়টি এড়িয়ে গিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের কথাবার্তা বলেছে যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, কিন্তু ইন্টারপোলের যে ডাটাবেজ রয়েছে, যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু আমরা এই ধরনের কোনো তথ্য দেখতে পাইনি। তো ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত ইন্টারপোলে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন হয়েছে বলে মনে হচ্ছে না। লিগ্যাল অ্যাকশন হলে ইতিমধ্যে আমরা ইন্টারপোলের যে ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়ালি সেখানে দেখতে পেতাম। তাহলে এখানে ভারতও কোনো প্রকার ছাড় দিচ্ছে না। আবার ভারতকে বিভিন্নভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন বা বাংলাদেশে ফেরত আনার জন্য শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে। তো যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না বা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন না, ওই দিন সশরীরে আদালতে উপস্থিত হবেন না, তাহলে রায় কি হতে পারে? তাহলে কি শেখ হাসিনা ফাঁসির আসামি হয়ে যাচ্ছেন? রায় কি শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর বিষয়ে চলে আসবে? এ ধরনেরও কিন্তু কথাবার্তা বলা হচ্ছে। এখন এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় আমি প্রথমে যে বিষয়টি বললাম যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমাবেশ করবে, আসলে মূলত এই রায়ের যে গুঞ্জনটি উঠেছে যে ওই দিন শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে যেতে পারে, এই ধরনের একটি গুঞ্জন উঠেছে। এই বিষয়ে কিন্তু আইনজীবী যারা রয়েছে তাদের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকেই বলছেন যে এই ধরনের কোনো কিছু আসলে ঘটবে না, এটি সম্পূর্ণরূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মিথ্যা এবং বানোয়াট তথ্য। আবার এই ধরনের কোনো রায় দিয়ে দিলে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবেন, তাও কিন্তু নয়। সুতরাং এই যে একটি দ্বিমুখী অবস্থা তৈরি হয়েছে, এই দ্বিমুখী অবস্থার কারণেই কিন্তু আওয়ামী লীগ মানে অভ্যন্তরীণভাবে একটি বড় সমাবেশের ডাক দিয়েছে। এটি বলা যায় যে তাদের একটি আগাম প্রস্তুতি, এবং অনেকেই বলছেন যে এই প্রস্তুতি যদি হয় এবং ওই দিন যদি রায় দেওয়ার কোনো বিষয়বস্তু থাকে, তাহলে যেভাবে তারা বলছেন যে 10 থেকে 20 লাখ নেতাকর্মী ঢাকায় উপস্থিত হবেন এবং শেখ হাসিনাও যদি ওই দিন ফিরে আসেন, কোনোভাবে বাংলাদেশে চলে আসেন, তাহলে কিন্তু বাংলাদেশে আরেকটি 5ই আগস্ট না ঘটলেও বাংলাদেশের মানুষ এমন একটি ইতিহাস দেখবে যে ইতিহাসের কারণে আওয়ামী লীগ বাংলাদেশের পুনরায় ক্ষমতায় বহাল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সারা পৃথিবীর কথা বাদ দিলাম, এই বাংলাদেশে যে কবার সামরিক অভ্যুত্থান হয়েছে, সামরিক কূ হয়েছে কিংবা সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, তার কোনোবারই কি সাধারণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি খুবই সন্তর্পণে, খুবই গোপনে হাতে গোনা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেনাপ্রধানেরা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন? উত্তর আমার বলার প্রয়োজন নেই, এটি আমরা সবাই জানি যে কীভাবে কী হয়ে থাকে। এই প্রশ্নটি এই জন্যই তুললাম যে এরকম একটি ধারণা বা এরকম একটি গুঞ্জন তো এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, এবং যেই বৈঠকটি অনেকের বলছিলেন যে মঙ্গলবার হবে সেনা সদরে যে রুটিন একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতিতে, সেটি 21শে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে, এরকম খবর কেউ কেউ প্রকাশ করছেন, গুঞ্জনে আসছে। এটি স্রেফ আমার কাছে হাস্যকর একটি বিষয়। হ্যাঁ, আমি শুরু থেকে বলে আসছি যে করিডোর বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা উঠতে পারে, সেনাপ্রধান এই বিষয়ে আলোচনা তুলতে পারেন, অথবা এটিও তেমন হওয়ার সম্ভাবনা নেই। সম্ভবত সেনাপ্রধান যেটি করতে পারেন যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মনোভাব এই বিষয়ে কি সেটা তিনি বোঝার চেষ্টা করতে পারেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম নানান ধরনের খবর দিচ্ছে, সেনাপ্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটা দূরত্ব তৈরি হয়েছে। এটি অনেক আগে থেকে নানানভাবে আমাদের সামনে এসেছে, কেউ কেউ মন্তব্য করেন, এবং নতুন করে যে গুঞ্জন, নতুন করে যে ফিসফিসানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে, সেনাবাহিনী কী করতে যাচ্ছে, কী করবে, এটি নিয়ে বেশ আগে থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের উত্তেজক খবর প্রচার এবং প্রকাশ করে আসছে, যার অধিকাংশই গুজব। তবে এগুলোর কোনোটির যে একেবারে ভিত্তি নেই তাও কিন্তু নয়, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি আবারও বলছি, অধিকাংশই গুজব। সেনা সদরে সেনাবাহিনীর যে বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা নিয়েও নানান ধরনের গুঞ্জন, মানুষের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে, একটা আগ্রহের সৃষ্টি হয়েছে কি হতে যাচ্ছে এই বৈঠকে, সেটি নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যমগুলো বেশ উত্তেজক খবর দিচ্ছে। বলছে যে এই বৈঠকে
আগামী দিনে সেনাবাহিনীর কর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা হতে পারে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই ধরনের আলোচনা আসলে এই ধরনের ওপেন বৈঠকে কখনো হয় না। যাই হোক, এই গণমাধ্যমগুলো বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এবং সেনাপ্রধানের সবচেয়ে বড় উদ্বেগ এই মুহূর্তে সেটি হচ্ছে বিদেশি হস্তক্ষেপের কারণে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অস্থিতিশীলতা সৃষ্টি হতে যাচ্ছে এবং সেটি সরকারের কারণে হতে যাচ্ছে। এটি ভারতের গণমাধ্যমে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের যে উদ্বেগের বিষয়, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে কনসার্ন যারা রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি, অবশ্যই এটি নিয়ে আলোচনা চলছে। সেনাপ্রধান সেটি নিয়ে উদ্বিগ্ন, তিনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি অনেকখানি নিশ্চিত করে বলতে পারি, যতটুকু আমি জানি। ভারতীয় গণমাধ্যমগুলো যে বিষয়টি উল্লেখ করছে স্পষ্টভাবে, মানে তাদের ভাষায়, যে এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধানের উদ্বেগের কারণ দুটি। একটি হচ্ছে যত দ্রুত সম্ভব এবং একটি ইনক্লুসিভ নির্বাচন করা, আর তার দ্বিতীয় যে উদ্বেগ সেটি হচ্ছে, যেটি এই মধ্যে বলেছে, যে তাকে যে কোনো সময় সরানো হতে পারে এবং তার আফটার ইফেক্ট কী হতে পারে অনেকেই অনুমান করার চেষ্টা করছেন। এই গণমাধ্যমগুলো বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করার চেষ্টা করছিলেন, কিন্তু বিদেশি হস্তক্ষেপের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এর মধ্যে নানান ইস্যুতে, সেটি আরও তীব্র হয়েছে। আবারও বলি যে এটা সত্য কথা, সেনা প্রধান এবং সেনাবাহিনী এই ইস্যুতে অবশ্যই বাংলাদেশের পক্ষে। প্রিয় দর্শক, আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা, আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ রিসেন্টলি বিএমপি থেকে যে এলিগেশন পেয়েছেন, বিএমপি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আসিফ মাহমুদের ব্যাপারে যে জানানো হয়েছে, সে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনিয়ার ইশরাককে ক্ষমতা দিচ্ছেন না, আজকে আদালতের দোহাই দিচ্ছেন। আদালতের মামলার কারণে, জটিলতার কারণে সম্ভব নয়। এই আসিফ মাহমুদের এই আদালতের নাম নেওয়াটা তার মানে হাসিনাকে স্মরণ করিয়ে দেওয়া। তাই হাসিনাকে আবার আসিফ মাহমুদ টেনে এনেছেন এখানে, যে হাসিনার আমলে এই মামলা হামলা দিয়ে বিএনপি জামাতকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই ইশরাককে বঞ্চিত করার কারণে এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া 90% সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে মাহফুজ আলম, যেই জামাত তাকে বানিয়েছে নেতা, যেই জামাত তাকে বানিয়েছে এত কিছু, সেই জামাতের বিরোধিতা করার কারণে সেদিন সংস্কার কমিটির বৈঠকে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য, কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন। এখন মাহফুজের ব্যাপারে জামাতের তাদের সমর্থন উড্ড করেছেন, আসিফ মাহমুদের ব্যাপারে বিএনপি তাদের সমর্থন উড্ড করেছেন, বা সমর্থন উদ্যোগ অথবা তাদের নামে যদি এই বড় দুইটি দল থেকে কোনো ব্যক্তির নামে স্পেসিফিক তারা এই দলের সাথে কোনো খারাপ আচরণ করেছে, সরাসরি বিরোধিতায় গিয়েছে এবং সরাসরি কন্ট্রাডিকশন করছে, এই যৌক্তিক কারণে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ খুব শীঘ্রই তাদের উপদেষ্টা পরিষদ থেকে পদ চলে যাচ্ছে। নতুন করে উপদেষ্টা নেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিন্তা করছে এবং খুব ভেবে চিনতে পাগ্য এবং বিজ্ঞ লোকদেরকেই উনি উপদেষ্টা পরিষদের স্থানগুলা পূরণ করবেন। কারণ এর আগে হালকা মানুষ নিয়ে উনি সমালোচিত হয়েছেন, যারার প্রভাবে, এই ডক্টর আসিফ নজরুলের প্রভাবে যাদেরকে এনেছিলেন এবং যাদেরকে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সমালোচিত হয়েছেন, সেই বিষয়গুলা মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন বিজ্ঞ এবং সর্বজন শ্রদ্ধেয় এবং মেধাবী মানুষ নেন, সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে। তাই জামাত থেকে একজনের বিষয়ে এবং বিএনপি থেকে একজনের বিষয়ে, দুইজনের বিষয়ে যেহেতু অ্যালিগেশন তৈরি হয়েছে, সেহেতু তাদের অতি শীঘ্রই পদ চলে যাবে এবং পদ চলে যাওয়ার পরে আসিফ মাহমুদ যতটুকুই হোক, মাহফুজ আলম দেশের বাহিরে সে একটি রাস্তা খুঁজে চলে যাবে বলেই আমরা সংবাদ পাচ্ছি। কারণ মাহফুজ আলম দেশে থাকলে তার জন্য একটু তার সিকিউরিটি, তার পথ চলে গেলে জনগণ তাকে বিভিন্ন জায়গায় পেলে, রাস্তাঘাটে পেলে তার নিরাপত্তা নিয়ে সমস্যা হবে। আসিফ মাহমুদের নিরাপত্তার এতটা বেশি সমস্যা হবে না, কারণ আসিফ মাহমুদ সরাসরি বিএনপির বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই। সে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র পদে তার মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কারণে সে সেটাকে সমাধান করতে না পারার ব্যর্থতা, অযোগ্যতা, যোগ্যতার অভাব হিসাবে তাকে বাদ দেওয়া হচ্ছে। তাই সেই কারণে আসিফ মাহমুদের বাংলাদেশে থেকে সে যদি এনসিপি করে অথবা অন্য কোনো রাজনৈতিক দল করে, এতটা তার কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কি সফল হবেন? দীর্ঘমেয়াদে কি তারা থাকতে পারবেন? কিংবা যেভাবে বলা হচ্ছে তাদের যারা লোকজন
প্রচার চালাচ্ছেন যে এই সরকারের আরও 5 বছর থাকা উচিত, এবং এই 5 বছরের মধ্যে তারা নিজেদেরকে এমনভাবে গুছিয়ে ওঠানোর চেষ্টা করবেন যাতে করে তাদের রাজনৈতিক দল এনসিপি বাংলাদেশে একটি জনপ্রিয় দলে পরিণত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীগণ দেশের মধ্যে উন্নয়নের উপকার রূপে এমন একটা মাইল ফলকে স্থাপন করতে পারেন, যার ফলে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুধু ইউনূস ইউনূস করতে থাকবে, এবং সেই ইউনূসের যে জোয়ার, সেই জোয়ারে আওয়ামী লীগ তো আলটিমেটলি ভেসে গেছে, বিএনপিও ভেসে যাবে, এবং এই ইউনূসের জোয়ারের পক্ষে যারা যারা থাকবেন, যে সকল রাজনৈতিক দল ছোট এবং বড়, তারাই মূলত আগামী দিনে ক্ষমতার অংশীদার হবেন। এইরকম একটা সম্ভাবনা আছে কি নেই তা নিয়ে কথা বলবো। দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস পরাজিত হবেন, তারপর দুর্ভোগ দুর্দশায় পতিত হবেন এবং রাষ্ট্র ক্ষমতা হারাবেন। কেন, কি কারণে এবং কিভাবে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই আলোচনা করার জন্য কোনো বাস্তব বিষয় নিয়ে বা যেগুলো আপনি আমি দেখি অহরহ, আসসালামু আলাইকুম দর্শক। এনসিপি এখন নানা কুতুবের একটি দল। এক নেতার সঙ্গে আরেক নেতার কোনো মিল নেই, দলের কোনো সিদ্ধান্ত নেই, সবাই ফ্রি স্টাইল, সবাই হিরো অথবা সবাই জিরো, যেভাবেই আপনি বলেন না কেন। একটা দল হিসেবে তাদের যে একটা কনফাইন্ড একটা অবস্থান থাকবে সেটা একেবারেই নাই। তো কিভাবে বোঝা গেল? ধানমন্ডির একটি ঘটনা, সেই ঘটনায় সেখানকার 3 জন সমন্বয়ক তারা হাক্কানি পাবলিশার্সের প্রকাশকের বাসায় ঢুকে গেছে। কি উদ্দেশ্যে ঢুকছে দর্শক বুঝতে পারছেন, যেটা মানুষ বলছে যে চাঁদাবাজি, চাপ প্রয়োগ করা, এই উদ্দেশ্যে। যাক, ঘটনাস্থলে পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়, সেখানে তর্ক বিতর্ক হয়, তাকে গ্রেপ্তার করতে পারে। পুলিশ বলছে যে মামলা ছাড়া কোনো গ্রেপ্তার করা যাবে না। পরে পরিস্থিতি এমন হয় ওই 3 জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তারপরে দেখেন কত দুঃখজনক ঘটনা। পুলিশ প্রথমে একটা ভালো ভূমিকা রাখলো, যে তারা এটাকে প্রশ্রয় দিল না, উল্টা পুলিশকে উপর যে বাড়াবাড়ি করলো এবং তাদের কাজে যে হস্তক্ষেপ করলো, এই কারণে তাদেরকে পুলিশ নিয়ে আসলো ধানমন্ডি থানায়। কিন্তু পরে ওই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তার মানে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, অথচ এই এনসিপি ওই 3 জনকে অব্যাহতি দেয়। কেননা এটা তো সাংঘাতিক রকম অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া। কিন্তু লাভ কি? একদিকে দল তাকে অব্যাহতি দিল ওই 3 জন সমন্বয়ককে, অন্যদিকে আব্দুল হান্নান মাসুদ তাদেরকে ছাড়াই নিয়ে আসলো। তাহলে সারা দেশে এই যে সমন্বয়কদের নামে যে মাস্তানি চলছে, তারা যে চাঁদাবাজি করছে, নিশ্চয়ই কেন্দ্রের কেউ না কেউ, কোনো না কোনো নেতা পৃষ্ঠপোষকতা করছে, সেটাই প্রমাণ হলো। তো এখন ওই হান্নান মাসুদকে দল থেকে, এনসিপি থেকে শোকজ করা হয়েছে, বলছে 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাতে সই করা বিজ্ঞপ্তিতে নোটিশ পাঠানো হয়। এই দলের ওপর টিকে থাকা খুব মুশকিল, আমার ধারণা যে খুব বেশি দূর এগোবে না। নোটিশে বলা হচ্ছে ধানমন্ডি থানা আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয় পরিচয় বিশৃঙ্খল করার অভিযোগে 3 জনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক ওই 3 জনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতৎসত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক 3 জনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদের জামিন করিয়েছেন। নোটিশে আরো বলা হয়, ওই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা, আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 3 দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হলো। এদিকে সন্ধ্যা 6টার পর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে হান্নান মাসুদ এর কারণ ব্যাখ্যা করেন। সেখানে হান্নান মাসুদ লেখেন, মোহাম্মদপুর থানার ওরা 3 জনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচয় স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এই বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টি মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না, প্রশাসনকে সহযোগিতা করছেন জানিয়ে এনসিপি এই নেতা বলেন, ফ্যাসিবাদ বিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলেন, যেটি পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ইনশাল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত আটক হবে। ডিএমপিকে তাদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে বলেও লেখেন হান্নান মাসুদ। তো দর্শক বুঝতে পারছেন যে মানে হান্নান মাসুদ একটা ব্যক্তি, সেও একটা দল, সেও বলতেছে যে মূল হোতাকে খুঁজে বের করা হচ্ছে, পুলিশকে বলা হয়েছে। মানে এই এনসিপির আসলে নেতা কে মূল চালিকা শক্তি, এটা বোঝা বড়ই মুশকিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।